আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, তাই না? আজকে আমরা আবারও ফিরে আসলাম অনলাইন ক্লাসে। আজকে আমাদের তোমরা জানো যে 2.2 পর্যন্ত আমাদের হয়ে গেছে পাঠ্য বই, তাই না? আজকে আমরা 2.3 করব। তোমরা জানো নিশ্চয়ই যে 2.3 আমাদের বিষয়বস্তু কি? আমাদের বিষয়বস্তু হচ্ছে ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড। আজকে আমরা ইউনিটারি মেথডের প্রাইমারি ডিসকাশন করব। তোমরা ভালো করেই জানো যে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম এই অঙ্কগুলো মোস্ট অফ দ্য গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক আর কি। তো এই টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সবাই রেডি? চলো শুরু করা যাক। তো প্রথমে আসো, ঐকিক নিয়ম ব্যাপারটা কি? ঐকিক নিয়ম কি এটা আগে জানতে হবে। আচ্ছা, ওকে, একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ব্যাপারটা একটু শিখে নিই। ওকে, চলো একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো 5টি কলমের দাম, 5টি কলমের দাম বলা আছে যে 25 টাকা। 5টি কলমের দাম কত টাকা? 25 টাকা। তোমাকে বলা হলো যে 25টি কলমের দাম কত? 25টি কলমের দাম কত? এই প্রবলেমটা কিভাবে সলিউশন করবা তুমি বলো? যে 5টা কলমের দাম 25 টাকা, তাহলে 25টা কলমের দাম আরও বেশি হবে, 25 আর 25 গুণ করে দিলে হয়ে যাবে, তাই না? করা যাবে এভাবে? না, করা যাবে না। তো কি করতে হবে এভাবে? আমরা পঞ্চম শ্রেণীতে শিখেছিলাম, তাই না, যে ঐকিক নিয়মে মূলত 3টা লাইন থাকে। ঐকিক নিয়মের অঙ্কে কয়টা লাইন থাকে? 3টা লাইন থাকে। তো 3টা লাইনের মধ্যে 5টি কলমের দাম হচ্ছে 25 টাকা, এটা দেওয়া আছে। এখান থেকে আমরা প্রথমে কি করব? একটা কলমের দাম বের করব। কি করব? একটা কলমের দাম বের করব। তো 5টি কলমের দাম যদি 5টি কলমের দাম 25 টাকা, তাই না? সো একটা কলমের দাম কি হবে? বেশি হবে না কম? কম হবে, তাই না? তারপর আমরা কি করব? 25টি কলমের দাম বের করব। 25 গুণ 25 ডিভাইডেড বাই 5। 5 25-এ 125 টাকা। কিন্তু সরাসরি যদি আমি করতে চাইতাম যে 5টি কলমের দাম 25 টাকা, অত 25টি কলমের দাম, আমরা কি পারতাম? পারতাম না। তাহলে কি করতে হবে? শুরুতে আগে একটা দাম বের করে নিতে হবে। আর এই যে একটা দাম বের করছি আমরা, এই যে মাঝখানে লাইনটা দেখতে পাচ্ছ, এটাকে ঐকিক নিয়মের লাইন বলা হয়। কি বলা হয়? ঐকিক নিয়মের লাইন বলা হয়। তাহলে ঐকিক নিয়ম কাকে বলে যদি বলা হয় যে ডেফিনেশন কি, এটার সংজ্ঞা কি, তাহলে তোমরা কি বলবা? যে কতগুলো একই জাতীয় দ্রব্যের পরিমাণ থেকে প্রথমে কি করতে হবে? একটা দ্রব্যের দাম বের করে বা সংখ্যা, পরিমাণ ইত্যাদি যাই হোক না কেন, যাই দেওয়া থাকবে সেখান থেকে একটা একের মান বের করে তারপরে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম বের করার পদ্ধতি, এটাই হচ্ছে আমাদের ঐকিক নিয়ম। ঠিক আছে? ওকে, ঐকিক নিয়মে ইউনিভার্সাল কিছু নিয়ম আছে যে এই নিয়মগুলো আমাদের ফলো করতে হয়। তো এই নিয়মগুলো আমরা একটু শিখে নিব যে ইউনিভার্সাল নিয়মটা কি। তার ডেফিনেশন যদি জিজ্ঞেস করে তোমাকে যে ঐকিক নিয়মের ডেফিনেশন কি, তো প্রথমে আসো যেটা জানবো আমরা যে ঐকিক নিয়ম, এই যে ঐকিক এই শব্দটা কোন শব্দ থেকে এসেছে? ঐকিক শব্দটা আসছে একক থেকে। কি থেকে আসছে? একক থেকে। আর একক বলতে এক বোঝানো হয়। একক বলতে কি বোঝানো হয়? এক বোঝানো হয়। এক মানে হচ্ছে ইউনিট। এককটা হচ্ছে ইউনিট। ইউনিট থেকে আসছে ইউনিটারি মেথড। অর্থাৎ প্রথমে একের মান বের করে সমস্যা সমাধান করার পদ্ধতিকেই বলা হয় কি? ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড। ওকে, ইউনিটারি মেথড, UNITARY। ইউনিটারি বানানো অনেক সময় মিস্টেক করি আমরা। অনেক সময় শর্ট কোশ্চেন আসে যে ঐকিক নিয়মের ইংরেজি পারিভাষিক শব্দ কি, আমরা অনেক সময় যে মিস্টেকটা করি সেটা হচ্ছে এর জায়গায় ই দিয়ে দিই। TARY না দিয়ে TERY দিয়ে দিই, তাই না? তো এই জন্য ইউনিটারি মেথড, এই বানানটা তোমরা একটু দেখে নিও। মেথড বানানটা সবাই পারো মোটামুটি। সো ইউনিটারি বানানটাই মিস্টেক করো, UNITARY, ইউনিটারি মেথড, ইংরেজি পারিভাষিক শব্দ। তাহলে এখন বলো যে ঐকিক নিয়ম কাকে বলে? ঐকিক নিয়ম হচ্ছে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম বা সংখ্যা বা পরিমাণ থেকে প্রথমে একের মান বের করে তারপর আবার যে সংখ্যক জিনিসের দাম বা
যাই চাবে না কেন সেটা বের করার পদ্ধতি যেটা, সেটাই হচ্ছে ঐকিক নিয়ম। অর্থাৎ প্রথমে একের মান বের করে সমস্যা সমাধানের পদ্ধতিকে বলা হয় ঐকিক নিয়ম। প্রথমে একের মান বের করে সমাধানের অঙ্ক সমাধান বা সমস্যা সমাধানের পদ্ধতি হচ্ছে ঐকিক নিয়ম। ঠিক আছে, তো এরপর আসো ঐকিক নিয়মে যে বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রশ্নে যা চাবে। ঐকিক নিয়মের প্রশ্নে যা চাওয়া হবে সেটা কি সবসময় ডান পাশে রাখা হয়। প্রশ্নে যা চাওয়া হবে সেটা কি সবসময় কোন পাশে রাখতে হয়? ডান পাশে। ধরো যে 5টি বইয়ের দাম হচ্ছে 25 টাকা, তাহলে 20টি বইয়ের দাম কত? তো 5টি বইয়ের দাম 25 টাকা। আচ্ছা, 5টি বইয়ের দাম, 5টি বই এর দাম ধরো আচ্ছা 30 টাকা। 50টি বইয়ের দাম কত? এখানে কি চেয়েছে দেখো, 50টি বইয়ের দাম কত? কি চেয়েছে? দাম চেয়েছে। কি চেয়েছে? দাম। তাহলে আমি কি লিখবো? 30 টাকায় পাওয়া যায় 5টি বই, এটা লিখবো না। যা চাওয়া হয়েছে সেটাকে আমরা ডান পাশে রাখবো। তো এখানে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথম লাইনটা লেখা। যে প্রথম লাইন যখন সাজিয়ে লিখবা তখন কোন পার্টটা তোমরা ডান পাশে রাখবা আর কোন পার্টটা বাম পাশে রাখবা, তো সেটা আমাদের প্রশ্নের মধ্যেই বলে দেওয়া থাকবে। তো প্রশ্নটা যদি ভালো করে তোমরা লক্ষ্য করো তাহলে তুমি ইজিলি লিখতে পারবা। কি লিখতে পারবা? যে কোন পার্টটা বামে থাকবে আর কোন পার্টটা ডান পাশে থাকবে। সো কোন পার্টটা এখানে বামে রাখবো বলো তো? 5টি বইয়ের দাম 30 টাকা, তাহলে 50টি বইয়ের দাম কত? 50টি বইয়ের দাম কত? তাহলে আমি কি লিখবো এখানে? প্রথমে আমি লিখবো 5টি বইয়ের দাম 30 টাকা। যেহেতু দাম চেয়েছে এই জন্য দামটাকে আমি ডান পাশে রাখবো। তাহলে কি লিখবো? 5টি বইয়ের দাম 30 টাকা, একটি বইয়ের দাম কত? 50টি বইয়ের দাম কত? যদি এরকম না বলে, যদি এরকম বলতো 5টি বইয়ের দাম 30 টাকা, তাহলে ধরো যে 600 টাকায় কতটি বই পাওয়া যাবে? তখন কি করতাম? তখন কি এভাবে লিখতাম 5টি বইয়ের দাম 30 টাকা অতএব একটা বইয়ের দাম, এভাবে লিখতাম না। তখন কি লিখতাম? তো বই প্রশ্নটা আরেকবার দেখি যে কি চেয়েছে। 600 টাকায় কতটি বই? কি চেয়েছে? কতটি বই? বইয়ের সংখ্যা চেয়েছে। সো বইয়ের সংখ্যাটাকে ডান পাশে রাখতে হবে। তাহলে কি লিখবো আমরা? 30 টাকায় পাওয়া যায় 5টি বই। 30 টাকায় পাওয়া যায় 5টি বই, তাহলে 5টি বইটাকে আমরা কোন পাশে রাখবো? ডান পাশে। ঠিক আছে, 30 টাকায় পাওয়া যায় 5টি বই, অতএব 1 টাকায় পাওয়া যায়, অতএব 600 টাকায় পাওয়া যায়। সো তোমাকে একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে প্রশ্নে কি চাওয়া হয়েছে। প্রশ্নে যা চাওয়া হয়েছে তোমাকে সেই অংশটা কোন পাশে রাখতে হবে? ডান পাশে রাখতে হবে, আর বাকিটা বাম পাশে। ওকে, এরপর আসো আমরা যে ভুলগুলো করে থাকি, তোমাকে আজকে আমি একটা নিয়ম শিখাই দিব। এই নিয়মের দ্বারা যে কখন গুণ করতে হবে আর কখন ভাগ করতে হবে, এটা আর কখনো ভুল হবে না। সো সবাই একটু মনোযোগী হও আর সোজা হয়ে বসো। দেখো, তোমাকে বলা হলো যে এত অংশ সম্পদের মূল্য ধরো যে 500 টাকা। তাহলে বললো যে তাহলে 25 ভাগের 8 অংশ সম্পত্তির মূল্য কত? এই প্রবলেমটা সলিউশন করার সময় তোমরা কি করো? মিস্টেক করে ফেলো যে স্যার দ্বিতীয় লাইনে ভাগ করব নাকি তৃতীয় লাইনে ভাগ করব। ইউনিটের মেথডে মনে রাখবা সবসময় যেটা হচ্ছে ইউনিভার্সাল রুলস, অর্থাৎ সার্বজনীন যে রুলসটা থাকে সেই রুলসটা এরকম যে আমরা দ্বিতীয় লাইনে ভাগ করি আর তৃতীয় লাইনে গুণ করে দিই। দ্বিতীয় লাইনে ভাগ করি আর তৃতীয় লাইনে কি করে দিই? গুণ করে দিই। এটা সবসময়। দ্বিতীয় লাইনে আমরা কি করি? ভাগ। প্রথমে ভাগ, পরে গুণ। একটি ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমি একটু পরে আলোচনা করছি। তো এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, তো প্রথমে আমি কি লিখবো? কি চেয়েছে? সম্পত্তির মূল্য। সো মূল্যটাকে আমি ডান পাশে রাখবো, তাই না? তো প্রথমে কি লিখবো? 5 ভাগের 2 অংশ সম্পত্তির মূল্য। এত অংশ সম্পত্তির মূল্য কত টাকা? 500 টাকা। সো টাকাটাকে আমি ডান পাশে রেখেছি যেহেতু মূল্য চেয়েছে। অতএব 1 অংশ সম্পত্তির মূল্য। আমি কি বলেছিলাম? দ্বিতীয় লাইনে ভাগ আর তৃতীয় লাইনে গুণ। তো দ্বিতীয় লাইনে ভাগ, এটা দ্বারা যদি এটাকে আমি ভাগ করব এটা দ্বারা, এটাকে এটা দ্বারা না, কিন্তু এই পাশে যেটা থাকবে সেটা দ্বারা ভাগ করে দিব, অর্থাৎ এটা ভাজক।
ওকে, আর যাকে ভাগ করবো সেটা হচ্ছে ভাজ্য, ভাজ্য এটা আর এটা হচ্ছে ভাজক। বাম পাশে যেটা থাকবে সেটা দ্বারা ভাগ করব। তো একটু ভালো করে খেয়াল করো, যদি আমি 500-কে এইটা দ্বারা ভাগ করি, 5/2 দ্বারা, তো এই লাইনটা লেখা আর 500 গুণ 5 উপরে আর নিচে 2 লেখা, এটা কি একই কথাই না? একই কথাই কিনা বলো? যে একটি রাশিকে অপর একটি রাশি দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশির গুণাত্মক বিপরীত রাশি দ্বারা গুণ করা। সো এটার বিপরীত রাশি হচ্ছে এটা দ্বারা গুণ করেছি। তো এটাকে আমি কি লিখতে পারতাম? 500 গুণ 5 আর নিচে 2 লিখতে পারতাম কিনা বলো? পারতাম। তো এই জন্য আমি কি করব, এই দুটো লাইন স্কিপ করে যাব, আমি কি লিখবো? সরাসরি এই লাইনটা লিখবো। অর্থাৎ এই পাশে যেটা থাকবে সেটা আগে লিখবো, এই পাশে ভাগ করা মানে হচ্ছে উল্টে যাওয়া, উল্টে গুণ হয়ে যাবে। সো 5টা উপরে লিখবো আর 2টা নিচে লিখবো, মানেই ভাগ করা বোঝাবে। 5 উপরে আর 2টা নিচে। সো দ্বিতীয় লাইনে ভাগ হয়ে গেল, তাই না? তো এই ক্ষেত্রে ভুলটা করবা না যে স্যার আমি 5 উপরে দিব না 2 উপরে দিব, এই কনফিউশন রাখা যাবে না। এটা ক্লিয়ার করে ফেলো যে ভাগ যখন দ্বিতীয় লাইনে ভাগ করব তখন কি হবে, হর যেখানে যা থাকবে সেটা লবের সাথে গুণ হয়ে যাবে, আর লব যা থাকবে সেটা হরের সাথে গুণ হয়ে যাবে। এখানে পূর্ণ সংখ্যা ছিল, কোনো হর ছিল না, মানে কিছু না এখানে, এই জন্য 2টা শুধু রয়ে গেছে। ওকে ফাইন। এরপরে কি চেয়েছে? 25/8। তো আমি কি লিখবো? 25/8। এখন আমাকে বলো থার্ড লাইনে আমরা গুণ করব না ভাগ করব? থার্ড লাইন, সেকেন্ড লাইনে ভাগ, থার্ড লাইনে গুণ। সো থার্ড লাইনে যদি গুণ করতে হয় তাহলে আমি কি করব? 25/8 দ্বারা গুণ করা মানে হচ্ছে লবের সাথে লব গুণ আর হরের সাথে হর গুণ, আর ভাগ করার মানে হচ্ছে লবের সাথে হর গুণ আর হরের সাথে লব গুণ। ভালো করে খেয়াল করো, আমি এখানে কি করেছি? দ্বিতীয় লাইনে ভাগ করেছি, আর ভাগ করেছি বিধেয় উল্টে গেছে ভগ্নাংশটা এই পাশে। কিন্তু গুণের সময় কি হবে? ভগ্নাংশ উল্টাবে না। 8 লবে আছে, লব বরাবর লবের সাথে গুণ হয়ে যাবে। লব হচ্ছে 500 গুণ 5, সো 500 গুণ 5 গুণ 8, আর নিচে কি থাকবে? 2 গুণ 25টা নিচে গুণ হয়ে যাবে। তখন আমি কি করব? 25 দ্বারা যদি কাটি, 25 2 গুণ 50 আর একটা শূন্য, আর 2 দ্বারা যদি কাটি 4, তো 4 5 20, 20 যদি গুণ করি তাহলে কত হবে? 400 টাকা হবে। ওকে, 400 টাকা। সো 25/8 অংশ সম্পত্তির মূল্য হচ্ছে 400 টাকা। ভালো করে খেয়াল করো, 5/2 অংশ সম্পত্তির মূল্য হচ্ছে 500 টাকা। তাহলে 1 অংশ সম্পত্তির মূল্য কি হবে? 5টা উপরে চলে গেল গুণ হয়ে, আর 2টা নিচে চলে আসলো। পরের লাইনে কি করেছি? 8 লবের সাথে গুণ করেছি, আর 25টা হরের সাথে গুণ করেছি, অর্থাৎ গুণ করেছি। সেকেন্ড লাইনে ভাগ আর থার্ড লাইনে গুণ, সেকেন্ড লাইনে ভাগ আর থার্ড লাইনে কি? গুণ। ওকে, এটা হচ্ছে ইউনিভার্সাল নিয়ম। তুমি যে কোনো অঙ্কের বেলায় তুমি এই কাজটাই করবা। একটু ভালো করে খেয়াল করো। অনেক সময় প্রশ্ন হয় যে স্যার আমরা জানি যে যখন কমে যায়, যখন মান কমে যায় তখন ভাগ করতে হয়, যেমনটা 5টির দাম 30 টাকা, এখানে যখন একটির দাম বের করছি তখন আমি কি করছি? কমে গেছে, 5টির দাম বেশি হবে আর একটা দাম হলে কমে যাবে মানে ভাগ, তাই না? তো কমে গেছে এই জন্য ভাগ 5। এখন প্রশ্ন হচ্ছে যদি এটার চেয়ে একটা যদি বড় হয় তখন কি গুণ করে দেব? একটু দেখি, আর একটি এক্সাম্পল দেখি। ধরো 0.25 টাকায় পাওয়া যায় ধরো যে 25টি কমলা। সাপোজ, যদিও সম্ভব না, তোমাকে মাত্র 25 পয়সায় 25টা কমলা জীবনও দিবে না, দোকানদার তোরে পিটাইব। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম যে 0.25 টাকায় পাওয়া যায় 25টি কমলা। ওকে, এবার আসো 1 টাকায়। দেখো তো এটার চেয়ে বড় না? বড় মানে কি গুণ? এটা হচ্ছে যেহেতু এটা বড় তাহলে আমি গুণ করে দিই, গুণ করে দেবো? নো, সেকেন্ড লাইন মানে হচ্ছে অলওয়েজ ভাগ। তুমি এটার সাথে কম্পেয়ার করবা না, এটার সাথে কম্পেয়ার করবা না যদি না দিন আর জন থাকে। ইউনিভার্সাল নিয়মের ব্যতিক্রম একটাই, সেটা হচ্ছে দিন আর জন। সময়ের যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোতে আমরা খেয়াল করব যে দ্বিতীয় লাইনে তখন গুণ করব আর তৃতীয় লাইনে ভাগ করে দিব। দিন আর জনের অঙ্কগুলো করেছো না তোমরা? এখানে কিন্তু আমি ভাগই করে দিব, অর্থাৎ 25/0.25 একটার দাম। আর যে কটার দাম বের করতে বলবে, ধরো যে কয় টাকায়, ধরো যে 5 টাকায় কত পাওয়া যাবে? 5 টাকায় পাওয়া যাবে, তখন আমি 5 দ্বারা গুণই করে দিব। সো 25 গুণ 5
আর নিচে 0.25। ওকে, তারপর কি করবো 25 গুণ 5, দশমিকের জন্য 1 আর 2 ঘরের জন্য 2 শূন্য, অর্থাৎ দশমিকটা উঠাই দিলাম, 25 কেটে গেল, তাহলে কত পাওয়া যাবে? 500টি কমলা দিবে দোকানদার 5 টাকায়। চিন্তা করো, দোকানদার 5 টাকায় কয়টা দিবে? 500টা কমলা দিবে। মগের মূলক পাইছো না যে এতগুলো কমলা দিবে। আচ্ছা ওকে, ব্যাপারটা বুঝছো কিনা সেটা দেখো, যে ফার্স্ট লাইনে যা থাকবে সেকেন্ড লাইনে ডিভাইড হয়ে যাবে, ছোট হোক বা বড় হোক ডাজন্ট ম্যাটার, যদি না দিন আর জনের অঙ্ক হয়। যেমন দেখো 25 জনে একটি কাজ করতে পারে, 30 দিনে। সাপোজ যে কোনো একটা কাজের জন্য তুমি 25 জন শ্রমিক লাগাইছো। কতজন শ্রমিক লাগাইছো? 25 জন লোক কাজে লাগাইছো। কয়দিনে করতে পারবে তারা? বাজেট হচ্ছে তাদের কাজের সময়ের বাজেট হচ্ছে 30 দিন। 30 দিনের মধ্যে তারা কাজটা করতে পারবে। কিন্তু তুমি কি চাচ্ছ? তুমি চাচ্ছ যে আমি লোক সংখ্যা একটু বাড়াই দেবো। লোক সংখ্যা বাড়ায় তুমি কত করবা? ধরো যে 25 জনের জায়গায় আমি 100 জন করে দিলাম। যে 100 জন কাজটি করতে গেলে কয়দিন লাগবে এটা তুমি বের করতে চাও। যে 25 জন লোক কাজ করতে পারে 30 দিনে, তাহলে 100 জন লোক কত দিনে করতে পারবে, কত দিন লাগবে সেটা বের করতে বলছে। ওকে, তাহলে আমি দিনটাকে ডান পাশে রাখবো, আমি সাজিয়ে ফেলছি যে 25 জন করতে পারে 30 দিনে, অতএব 1 জন করতে পারে। একটু ভালো করে দেখো, আমি তোমাদের কি একটা নিয়ম শিখিয়েছিলাম যে দ্বিতীয় লাইনে অলওয়েজ কি হয়? ভাগ হয়। তো তুমি দ্বিতীয় লাইনে ভাগ করে দাও, দেখি হয় কি না। দ্বিতীয় লাইনে যদি ভাগ করি তাহলে কি হবে? 25 জন লোক একটা কাজ যেখানে 30 দিনে করতে পারে, তুমি একা মানুষ, তুমি একা কাজটা করতে চাচ্ছ, তুমি কি 30 দিনে পারবা? সম্ভব তোমার দ্বারা? তোমার আমার কারো দ্বারাই সম্ভব না। তাহলে কি করবো? এখানে দ্বিতীয় লাইনে গুণ করে দিব। তাহলে প্রশ্ন হচ্ছে, স্যার আপনি কি আমাকে ভুল শিখালেন? নো, আমি তোমাকে ভুল শিখিনি, আমি তোমাকে সঠিকটা শিখিয়েছি। ওইটা হচ্ছে ইউনিভার্সাল রুলস, এটা সব সময়ের জন্য, বাট একটাই ব্যতিক্রম, সেটা হচ্ছে সময়ের অঙ্কের ক্ষেত্রে। যখন দিন আর জন থাকবে, এই পাশে থাক আবার ওই পাশে থাক, ডাজন্ট ম্যাটার, বাট দিন আর জন যদি উল্লেখ থাকে, সময়ের অঙ্ক যদি থাকে, তখন কি করতে হবে? অবশ্যই দ্বিতীয় লাইনে গুণ আর তৃতীয় লাইনে ভাগ করতে হবে। দিন আর জন ছাড়া ইউনিভার্সাল নিয়ম প্রয়োগ করবো তোমরা, দ্বিতীয় লাইনে ভাগ, তৃতীয় লাইনে গুণ। কিন্তু দিন আর জন থাকলে কি করবা? দ্বিতীয় লাইনে গুণ, তৃতীয় লাইনে ভাগ, উল্টোটা করবা। ক্লিয়ার? ওকে, তখন কি করবা তুমি? তাহলে একজন যদি করতে চায় তাহলে কি লাগবে? তার সময়টা বেশি লাগবে। বেশি লাগবে মানে কি? গুণ 30 গুণ কত হবে? 25। ওকে, সবসময় খেয়াল রাখবা এই পাশে যে রাশিটা থাকবে সেটা আগে লিখবা, ভাগের বেলায় হোক আর গুণের বেলায় হোক। তুমি এই পাশে যে রাশিটা থাকবে সেটা আগে লিখবা, তারপর এই পাশের রাশিটা গুণ করো বা ভাগ করো। এবার আসো, কতজন লাগাইছে? 100 জন লাগাইছো তুমি। তো 100 জন যদি করতে চাই তাহলে কয়দিন লাগবে? তো দ্বিতীয় লাইনে যদি গুণ করো, তৃতীয় লাইনে কি হবে? ভাগ হয়ে যাবে। ঐকিক নিয়মের একটা গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে, তুমি দ্বিতীয় লাইনে যা করবা তৃতীয় লাইনে কি হবে? তার উল্টাটা করবা। দ্বিতীয় লাইনে যদি গুণ করো তৃতীয় লাইনে করবা ভাগ, আর দ্বিতীয় লাইনে যদি ভাগ করো তাহলে তৃতীয় লাইনে কি করবা? গুণ করে দিবা। ওকে, দিন আর জনের বেলায় দ্বিতীয় লাইনে গুণ, তৃতীয় লাইনে ভাগ। ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মে কয়টা লাইন থাকে? 3টা লাইন থাকে। প্রথম লাইনে প্রশ্ন থেকে আমরা উদ্দীপক থেকে আমাদের যেভাবে সাজিয়ে লিখতে হয় সাজিয়ে লিখবো, আর দ্বিতীয় লাইনটা হচ্ছে ঐকিক নিয়মের প্রধান লাইন, অর্থাৎ একের মান বের করা হয় এখানে। আর তৃতীয় লাইনটা হচ্ছে আমাদের আনসার লাইন, অর্থাৎ এখানে আমাদের উত্তর বের হয়। আমাদের প্রশ্নে কি চাওয়া হয়েছে সেই চাওয়া অনুযায়ী সংখ্যাটা বসে আমরা মান বের করি। ওকে, এই 3টা লাইন থাকে ঐকিক নিয়মের লাইনে, ঐকিক নিয়মের অঙ্কে। ওকে, সো ঐকিক নিয়মের রুলস অনুযায়ী দিন আর জন আছে। এখানে দেখো, এখানে কি আছে? দিন আর জন আছে, জন, আর এখানে হচ্ছে দিন। তো এই দিনটা এখানে বা জনটা ওখানে থাক, একই নিয়ম। দিন আর জনের বেলায় এই টাইপের অঙ্কে কি করবো আমরা? দ্বিতীয় লাইনে ভাগ করে দিব আর দ্বিতীয় লাইনে গুণ করে দিব আর তৃতীয় লাইনে ভাগ করে দিব। এবার দেখো 100 কি হয়ে যাবে? আমি যেহেতু দ্বিতীয় লাইনে গুণ করেছি, তৃতীয় লাইনে কি করব? ভাগ করে দিব। 100 দ্বারা কি করে দিব? ভাগ করো। 4 × 5 = 100। 4 দ্বারা যদি 30 কাটো কত হবে? আমি একটু ছোট করে নিই, 15। তাহলে কত হবে? 7.5 দিন। যদি 100 জন লোক লাগাও তাহলে 7.5 দিন সময় লাগবে তোমার, যেখানে 25 জনের লাগছিল 30 দিন। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে ঐকিক নিয়মের রুলস আমরা ঐকিক নিয়ম থেকে কি শিখলাম? আমরা ঐকিক নিয়ম থেকে শিখলাম যে প্রথমে একটা দ্রব্য বা একটা কোনো কিছু যাই কিছুই বলা থাক প্রশ্নে, প্রথমে কি করব? আমরা একটা
জিনিসের দাম বা ওজন, সংখ্যা, পরিমাণ যাই থাক না কেন সেটা বের করে নিব। আগে একের মান বের করে নিব, দেন নির্দিষ্ট পরিমাণ যে সংখ্যা বলবে সেই সংখ্যা অনুযায়ী আমরা কি বের করব, মান বের করব। ঠিক আছে, আর কি শিখলাম, ঐকিক নিয়মের যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা কি, প্রথমে একের মান বের করে সমস্যার সমাধানের পদ্ধতি হচ্ছে ঐকিক নিয়ম। আর কি শিখেছি, ঐকিক নিয়মটা কোন শব্দ থেকে এসেছে, একক শব্দ থেকে বা এক থেকে। আর কি শিখছি, ঐকিক নিয়মের ইংরেজি প্রতিশব্দ পারিভাষিক শব্দ হচ্ছে ইউনিটারি মেথড, এটাও শিখেছি। আর কি শিখেছি আমরা, ইউনিভার্সাল বা সার্বজনীন যে নিয়মটা, যেটা সব জায়গায় প্রয়োগ হয়, সেই নিয়মটা শিখেছি। নিয়মটা কি ছিল, নিয়মটা এরকম ছিল যে দিন আর জন না থাকলে সর্বাবস্থায় দ্বিতীয় লাইনে ভাগ আর তৃতীয় লাইনে আমরা গুণ করে দিব, দ্বিতীয় লাইনে ভাগ আর তৃতীয় লাইনে গুণ। আর কি শিখেছি, একটা ব্যতিক্রম নিয়ম শিখেছি, সেটা হচ্ছে দিন আর জনের যে অঙ্কগুলো থাকবে, দিন আর জন এই টাইপের যে অঙ্কগুলো থাকবে সেইখানে একটু ব্যতিক্রম করব। ব্যতিক্রমটা কি, ইউনিভার্সাল যে রুলসটা ছিল, সার্বজনীন যে রুলসটা ছিল সেটারই ব্যতিক্রম বা সেটারই উল্টাটা। অর্থাৎ আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী দ্বিতীয় লাইনে আমরা ভাগ আর তৃতীয় লাইনে গুণ করতাম, কিন্তু যদি দিন আর জন থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় লাইনে গুণ করব আর তৃতীয় লাইনে ভাগ করব। ঠিক আছে, তো ইউনিটারি মেথডের যে সাধারণ আলোচনা সেটা এই পর্যন্তই। আমরা পরের ক্লাসে আমরা অনুশীলনী যে অঙ্কগুলো আছে সেগুলো করব। ঠিক আছে, ওকে। তাহলে ইউনিটারি মেথড নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তোমরা কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, আর তারপরে যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে ফোন দিতে পারো, ফোন নাম্বার তো আছেই তোমাদের কাছে। সে পর্যন্ত আমরা আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।